আজ নিজের জেলায় শুভেন্দু অধিকারী সাংগঠনিক বৈঠক করবেন। শুধু সাংগঠনিক বৈঠক নয়, ত্রিস্তর পঞ্চায়েত নিয়েও আলোচনা বৈঠক। এবং একই সঙ্গে আপনাদের জানাবো, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজের জেলা পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী সংগঠন ও ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে বৈঠক। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কি নির্দেশ দেন শুভেন্দু অধিকারী, অবশ্যই আমাদের নজর রয়েছে। বৈঠক শুরু হবে দুপুর 3টে থেকে এবং 2 দফায় বৈঠকে শুভেন্দু অধিকারী। আজ পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী সংগঠন ও ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে বৈঠক। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠক। আজ বিকেলে 2 দফায় বৈঠকে শুভেন্দু। সুজিত রয়েছে আমার সঙ্গে, সুজিতের কাছ থেকে জানার চেষ্টা করব। সুজিত, দুপুর 3টে বৈঠক শুরু হওয়ার কথা এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার আজ শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর নিজের জেলায় সাংগঠনিক বৈঠক করবেন এবং ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে আলোচনা। কি নির্দেশ দেবেন আজকের বৈঠকে, কি জানা যাচ্ছে? কি নির্দেশ তিনি দেবেন সেই কথাই কিন্তু আলোচনা হচ্ছে বাইরে। তুমি বলছো 3টে শুরু হবে, এখন ঘড়ির কাঁটা বলছে 3টে, কিন্তু মূল যেটা দেখতে পাচ্ছি, যারা আজকে ডাক পেয়েছেন 1200 জন যারা রয়েছেন গোটা জেলার, তারা কিন্তু সকলেই হলে প্রবেশ করে ফেলেছেন ইতিমধ্যে। কিন্তু অপেক্ষা যার জন্য তিনি মুখ্যমন্ত্রী, তিনি দলের শীর্ষস্থানীয় নেতা, তার আসার পরে কিন্তু মূল বৈঠক শুরু হবে। মেছাদায় দাঁড়িয়ে রয়েছি এবং যে ছবি দেখা যাচ্ছে, একে একে এখনো যারা দেরিতে এসছেন সেই সব 1200 জন যে প্রতিনিধি, তাদের মধ্যে যারা নাম রয়েছে তারা কিন্তু যাচ্ছেন, করছেন, করার পর ঢুকছে। কিন্তু এসব নয়, মূল বিষয় আজকের বৈঠক শুরু কি বার্তা শুভেন্দু অধিকারী দেন, এই বৈঠক নিয়ে কিন্তু যা কিছু আগ্রহ, কৌতূহল বা অপেক্ষা, সেই অপেক্ষায় কিন্তু আছেন দলের কর্মীরা এবং দলের যারা ডাক পেয়েছেন আজকে, তারা একই সঙ্গে যারা বাইরে আছেন বা দূরে আছেন, সকলের কিন্তু কৌতূহল। এবং সেই কৌতূহলটা যখন কিনা এই সাংগঠনিক বিষয়, তখন মূল কথা তোমাকে বলতেই হবে যে বিজেপির শক্ত ঘাঁটি নন্দীগ্রামের জেলা, সেখানে দুটো সাংগঠনিক জেলা ভাগ করে দেওয়া আছে। একটা হলো তমলুক, একটা কাঁথি। আজকে তমলুক কেন্দ্রের এই বৈঠক, সেখানে জনপ্রতিনিধি, নেতা, সাংসদ, বিধায়ক সকলেই কিন্তু এসে হাজির হয়েছেন এবং অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর। তিনি এলেই মূল বৈঠক শুরু হবে। সেখানে কি নির্দেশ আসে সেদিকেই কিন্তু সকলের কৌতূহল, উৎসাহ। এবং কি নির্দেশ দিতে পারেন, নির্দেশ অনেক কিছুই থাকতে পারে। কারণ তুমি জানো, 2 মাস সরকারের বয়স, ইতিমধ্যেই পালাবদলের পর এখানে জেলা পরিষদও চলে এসেছে। 16টি বিধায়ক, 16 জনই কিন্তু বিজেপির, 2 জন সাংসদ বিজেপির। দায়িত্ব এবং প্রত্যাশা বিজেপির প্রতি কিন্তু বেড়েছে এবং সেখানে চাওয়া পাওয়া, পঞ্চায়েত চালানো, অনেক কিছুই ঘটনা ঘটছে। 18 জন পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলে, তারা পদত্যাগ করেছেন। একরকম অচল অবস্থা তৈরি হয়েছে। প্রধানরা কেউ কেউ পদত্যাগ করেছেন, কেউ কেউ আবার আসছেন না ডিম থেরাপির ভয়ে। এইসব ঘটনা যখন ঘটছে, তখন দলকে একই বাঁধুনিতে বাঁধার জন্য সেই লক্ষ্যে, এবং উপনির্বাচন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে রয়েছে, আর পৌরসভা হলদিয়া এবং তমলুকের পাঁশকুড়ার মতো জায়গায় পৌর ভোট রয়েছে। সেই সব বিষয়কে সামনে রেখে একটা বলা যায় যে বাঁধুনি তৈরি করতে চাইছেন, যেটা সূত্রের খবর, শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী যেমন, তিনি কিন্তু এই দলের, এই জেলার মূল নেতা। তিনি কিন্তু এই জেলায় যখন 20 সালে চলে গেলেন, দলবদল করলেন, তার সঙ্গে তৃণমূল থেকে বিরাট অংশ চলে গেছে। কিন্তু রেজাল্ট বলছে শুধু চলে যাওয়া নয়, রেজাল্টে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে জয়লাভ করেছে তার দল। এবং জয়লাভ মানেই কিন্তু দায়িত্ব বেড়ে যাওয়া, জয়লাভ মানে কিন্তু দায়িত্ব বাড়া। এবং সেখানে জেলা পরিষদের সভাধিপতি বিজেপির হলেও পঞ্চায়েত সমিতিতে একটা আগাচলো ভাব দেখা যাচ্ছে। সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, উন্নয়নের পঞ্চায়েতের মাধ্যমেই করতে হয়, সেই বিষয়গুলিকে সামনে রেখে আজকে মেছাদায় 2 দফায় বৈঠক করবেন। প্রথম দফায় তিনি আলোচনায় রাখছেন 1200 প্রতিনিধি থাকছে তাতে। সেখানে পঞ্চায়েতের সমিতির মেম্বার রয়েছে, তার দলের টিকিটে জয়ী, পঞ্চায়েতের মেম্বার রয়েছে, বিধায়ক রয়েছে, এমপি রয়েছে এবং দলের নেতারা রয়েছে।
তারপরে যেটা কোর গ্রুপ বৈঠক করতে চাইবে, সেই কোর গ্রুপের কিন্তু বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু একেবারে দলের যে নির্যাস, যে লক্ষ্য, যেখানে দলবদল নিয়ে নানা কথা উঠছে, দলবদলের প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলছেন, নানা রকম কথা আছে, সেই সব বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় যখন চর্চা হচ্ছে তখন কিছু একটা বার্তা দিয়ে সবকিছু কিন্তু পরিষ্কার করে দেওয়ার একটা বলা যায় যে দিশা তিনি দিতে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সব মিলিয়ে নিজের জেলা যাতে না কোনো কারণে বাঁধুনি আলগা হয়, কারণ তিনি লক্ষ্যমাত্রাটা বারবার বলে দিয়েছেন। কি বলেছেন? পার্সেন্টেজ অফ ভোট বিজেপি ক্রমশ বাড়িয়েছে রাজ্যে, সেখানে এই জেলা কিন্তু আরো বেশি করে বাড়িয়েছে। সেই বাড়াটা 65% লক্ষ্যমাত্রা তিনি আজকে আবার বলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। কেন না, বেশিরভাগ মানুষ যেন তার দলকে সমর্থন করেন, কারণ বেশিরভাগ মানুষ সমর্থন করলেই তবে। নিজের জেলায় সাংগঠনিক বৈঠক এবং একই সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নজর আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নিজের জেলাতে কর্মী সম্মেলন করবেন, তো সেই জন্য আজকে আমাদের যে তমলুক সাংগঠনিক জেলার কার্যকর্তা এবং তার সঙ্গে সঙ্গে যারা আমাদের জনপ্রতিনিধি আছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটির সদস্য, তারাও থাকবেন আর কি। এবং তার সঙ্গে সঙ্গে কোর কমিটির মিটিং আছে, সেই কোর কমিটির মিটিংও আজকে উনি উপস্থিত থাকবেন। দেখুন, নিজের জেলায় সাংগঠনিক বৈঠক তো করছেন, পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েতে সমন্বয় জোরের লক্ষ্যে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক। অর্থাৎ পঞ্চায়েতে সেখানে আরো কাজের গুরুত্ব বাড়াতে হবে। ইতিমধ্যে আমরা জানি যে জেলায় সেখানে 25টির মধ্যে 18তেই পঞ্চায়েত প্রধান তারা ইস্তফা দিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় কাজ থমকে রয়েছে। আজকে সেই নিয়ে কি বার্তা দেন শুভেন্দু অধিকারী, কি নির্দেশ দেন, অবশ্যই নজর থাকবে। পঞ্চায়েতে প্রধানের কোনো হদিশ নেই, তারা বেপাত্তা। আর বিশেষ করে এই যে 100 দিনের কাজ ছিল, সেটা 125 দিনের করেছে প্রধানমন্ত্রী, সেই কাজ চালু হচ্ছে না, প্রধান আসছে না। 100 দিনের কাজ আছে এখন, ওইগুলো কাজের জন্য সব জায়গায় কাজ চলতেছে, আমাদের এদিকে চলছে না, সেটা কারণ কি? অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার লোকেরা পালিয়ে গেছে, কেউ তাদের তাড়িয়েও দেয়নি। রাজনৈতিক বিপর্যয়, টাকা ফেরত দিতে হবে, এই জন্য পালিয়েছে ওরা। কিন্তু পঞ্চায়েত পুরসভা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা আজকে বলে দিলাম যে পঞ্চায়েতে সচিব আছে, সচিব কাজ করবেন। পঞ্চায়েত অফিসকে অচল করে রাখার কোনো অধিকার কোনো ব্যক্তি বা কোনো দলের নেই। 1 জুলাই থেকে রাজ্যে চালু হয়ে গিয়েছে ভিবি জিরামজি প্রকল্প। 100 দিনের বদলে 125 দিনের কাজ, কিন্তু প্রধান উপপ্রধানদের দেখা না মেলায় অনেক জায়গাতেই কাজ শুরু হয়নি। বিজেপির দাবি, ডিমের আতঙ্কেই উধাও তৃণমূলের এই প্রধান উপপ্রধানরা। আমরা যা চুরি করেছি, বাইরে বেরোলেই ডিম খাবো, মানুষ প্রশ্ন করবে। রাজ্যে পালা বদলের পরে তৃণমূলের জমানার ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তৃণমূল নেতাদের দেখলেই ডিম ছুটছে ক্ষিপ্ত জনতা। বিজেপির দাবি, ডিম আতঙ্কে দেখা মিলছে না তৃণমূল পরিচালিত কয়েক হাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের। এর প্রভাব পড়েছে গ্রামে গঞ্জে। বেশ কিছু এলাকায় শুরুই করা যায়নি 125 দিনের কাজ। এই প্রকল্পের কাজ কোথায় হবে, কারা কাজ পাবেন, কাদের জব কার্ড দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিশ্চিত করেন পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানরা। তারা অফিসে না যাওয়ায় 125 দিনের কাজ শুরুই করা যায়নি। যেমনটা হয়েছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েতে। স্থানীয়দের দাবি, 4 মের পর থেকে প্রধান উপপ্রধানের দেখাই মেলেনি। হিঙ্গলগঞ্জে বিশপুর পঞ্চায়েত, এই বিশপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বিগত 2 মাস তারা পঞ্চায়েতে আসছে না। সারা রাজ্য জুড়ে এই যে 125 দিনের কাজে যে ঘোষণা হচ্ছে, সেই কাজ শুরু হয়েছে সর্বত্র, কিন্তু আমরা আমাদের এই বিশপুর গ্রাম পঞ্চায়েতে সেই কাজ এখনো শুরু করতে পারিনি। তার অপদার্থতা হচ্ছে বিশপুর গ্রাম পঞ্চায়েতের এই প্রধান উপপ্রধান, এরা এখনো পর্যন্ত উপস্থিত নেই বিশপুর গ্রাম পঞ্চায়েতে, যার জন্য সমস্ত কিছুর ব্যাপারে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। ওই 100 দিনের 25 দিনের কাজ হচ্ছে না, এই যে আমাদের সমস্যা হচ্ছে। 125 দিনের কাজ শুরু হয়নি? না,
শুরু হয়নি, এই সমস্যা। আপনারা কি চাইছেন? ও কাজ হোক, আমরা এইটা চাচ্ছি। কোনো কাজ ওদের জন্য হচ্ছে না, যেহেতু প্রধান উপপ্রধান এনাদের তো একটা স্বাক্ষর লাগে। একই ছবি উত্তরবঙ্গেও দার্জিলিং এর নকশালবাড়ি, এখানকার লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতেও শুরু হয়নি 125 দিনের কাজ। অভিযোগ একই, পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের অনুপস্থিতি। 100 দিনের কাজ আছে এখন, ওইগুলা কাজের জন্য সব জায়গায় কাজ চলতেছে, আমাদের এদিকে চলছে না, সেটা কারণ কি? এনারা অনুপস্থিত থাকাতে আমরা কোনো লোকের পরিষেবা পাচ্ছে না। যেরকম পানীয় জল হলো, যেরকম পাড়ায় পাড়ায় 100 দিনের কাজ চালু হয়েছে, সেটাও হচ্ছে না আমাদের এখানটায়। আমি ভার্চুয়াল মিটিং করেছি সমস্ত প্রধানদের সঙ্গে। এই যে 3339 প্রধান, তার মধ্যে 2610 মতো প্রধান উপস্থিত ছিলেন আমার ভার্চুয়ালি। আমি বলেছি তাদেরকে আপনারা এসে কাজ করুন। একটা মৃত্যুর জন্য সার্টিফিকেট লাগে, নাহলে মরা পড়ানো যায় না। সরকারি প্রকল্প, সেখানে সার্টিফিকেট লাগে, যদি না পায় তো মানুষের সমস্যা হবে। পঞ্চায়েত ব্যবস্থাটা এত গুরুত্বপূর্ণ আর এত অধিকার দেওয়া হয়েছে পঞ্চায়েতের হাতে, আর তারা বাড়িতে বসে আছে, কেউ পালিয়ে গেছে। তাই আমি আহ্বান করেছি আপনারা আসুন, সমস্যা হলে আমরা দেখব, পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। আমার এমএলএদের বলেছি সহযোগিতা করতে, যাতে কাজটা হয়, মানুষ যাতে পরিষেবা পায়। অনুপম শাহ, বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18। শিলিগুড়িতে সেখানে সরাসরি শঙ্করের দ্বারস্থ এক তরুণী। মন্ত্রীর দরবারে তিনি গেছেন সমাধানের আশায়। কি অভিযোগ? তরুণী অর্পিতা সাহার অভিযোগ, তৃণমূল জমানায় সরকারি অফিসে হেনস্থা করা হয়েছে। এই অভিযোগেই শিলিগুড়িতে সরাসরি মন্ত্রীর দ্বারস্থ, সরাসরি শঙ্করের দ্বারস্থ তরুণী অর্পিতা সাহা। নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ, কি জানালেন আজ মন্ত্রীর দরবারে গিয়ে ওই তরুণী, জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, টুরিস্ট ডিপার্টমেন্টে বেশ, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। তৃণমূল জমানায় সরকারি অফিসে হেনস্থার অভিযোগ, আজ সরাসরি শঙ্করের দ্বারস্থ শিলিগুড়িতে ওই তরুণী অর্পিতা সাহা। তার অভিযোগ, সমাধানের আশায় মন্ত্রীর দরবারে তরুণী অর্পিতা। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ ওই তরুণীর, কি জানালেন আজ মন্ত্রীর দরবারে গিয়ে? বিশ্বজিৎ, দেখো, অর্পিতা নামে যিনি মূলত ইনি পর্যটন দপ্তরের একজন কর্মী, তিনি মূলত মালবাজার সহ বিভিন্ন এলাকায় কাজ পান এবং কলকাতাও তিনি কাজে গিয়েছিলেন। যেটা তিনি আজকে অভিযোগ করছেন, একেবারে সরাসরি শঙ্করের কাছে গিয়ে, অর্থাৎ পর্যটন মন্ত্রীর কাছে গিয়ে দীর্ঘদিন তাকে শারীরিক এবং বিভিন্ন মানসিকভাবে তাকে নির্যাতন করা হচ্ছিল। অভিযোগ উঠছিল যে তার কাজের ভূমিকা নিয়ে। মূলত তিনি অভিযোগ করছেন যে নিরঞ্জন সাহা নামে পর্যটন ট্যুরিস্ট লজের ম্যানেজার, তিনি দীর্ঘদিন ধরে এই অভিযোগকারিণীকে বারবার তাকে মানসিকভাবে নির্যাতন চালাচ্ছেন। তার জেরে কিন্তু তিনি 2.5 বছর ধরে কাজে যেতে পারেননি এবং শেষমেশ যখন রাজ্যে পরিবর্তন পালাবদল হলো, এবার সরাসরি শঙ্কর অর্থাৎ পর্যটন মন্ত্রীর কাছে তিনি তার সরাসরি অভিযোগ জানালেন যে দীর্ঘদিন ধরে তিনি কাজে যেতে পারছেন না। সরকারি কর্মী হয়েও তাকে কাজে যেতে কার্যত মানসিকভাবে বাধা পাচ্ছিলেন। বাধা দেওয়ার কারণই ছিল যে মালবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার ঘনিষ্ঠ নিরঞ্জন সাহার বিরুদ্ধে, এবং এই নিরঞ্জন সাহার বিরুদ্ধে আজকে তিনি লিখিতভাবে পর্যটন মন্ত্রীর কাছে অভিযোগ জানান এবং তিনি এই সুরাহার দাবি করেন যে তার যে কাজ, অর্থাৎ তিনি একজন সরকারি কর্মী হয়েও তিনি কিন্তু কাজে যোগ দিতে পারছিলেন না। আর গোটা ঘটনায় তিনি দাবি করছেন যে আগামী দিনে তিনি যাতে তিনি স্বাভাবিকভাবে অন্যান্য যারা কাজ করছেন তাদের মতো যেন স্বাভাবিকভাবে তিনি কাজ করতে পারেন, সেই দাবিকে সামনে রেখে তিনি কিন্তু আজ পর্যটন মন্ত্রীর কাছে আবেদন জানান। এবং গোটা ঘটনায় অভিযোগের তীর উঠে আসছে মালবাজার পুরসভার যিনি পুরপ্রধান ছিলেন তার ঘনিষ্ঠ এই নিরঞ্জন সাহার বিরুদ্ধে। অর্পিতা সাহা, তার কি অভিযোগ শুনুন। ডিপার্টমেন্টে ম্যানেজারের উপরে অনেক বড় দায়িত্ব থাকে, কিন্তু সেই ডিপার্টমেন্টের 50 জন ম্যানেজারের মধ্যে 3 জন ম্যানেজার খারাপ হতে পারে। তার বিরুদ্ধে যখন একটা মেয়ে কিছু বলছে বা তার কথাটা একটু হেড অফিসকে গুরুত্ব দিয়ে শোনা উচিত যে হয়তো সে সত্যি সেখানে শিকার হচ্ছে কোনো কিছুর।
না, আমি ওদেরকে হাত জোর করে বারবার বলছি আমাকে ডুয়ার্সের যে কোনো জায়গায় দিয়ে দিন। আমাদের ডিপার্টমেন্টে এতবার মেল করেছি, ভেবেছি সবাই তো নিজের খুব ক্লোজ, আমাকে চেনে, আমার বাবা ওখানে চাকরি করতো, ছোটোর থেকে ওই ডিপার্টমেন্টে আমি বড় হয়েছি, যে আমার সাথে এরকম করেছে তাকেও তারা চেনে, রেকর্ডও রয়েছে তার অনেক। আমি আমার চাকরিটা, আমার অধিকারের চাকরিটা ফিরে পেতে চাই। আর 2.5 বছর যে আমার নষ্ট হল, আমি ডিপ্রেশনে থেকে গেলাম যে আমি কি করব, চাকরিটা আমার হবে কি না হবে। যারা আমার সাথে এরকম করেছে তারা কিন্তু কন্টিনিউ রয়েছে এখন ওখানেও। শুনলেন অভিযোগকারী অর্পিতা সাহার বক্তব্য। আজ সমাধানের আশায় মন্ত্রীর দরবারে তিনি। শিলিগুড়িতে সরাসরি শঙ্করের দ্বারস্থ তরুণী অর্পিতা সাহা। তার নির্দিষ্টভাবে যে অভিযোগ যে তৃণমূল জমানায় সরকারি অফিসে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে এবং কাজ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি, কিন্তু কোনো সমাধান বেরিয়ে আসেনি। আর সমাধানের আশায় এবার পালাবদলের পর মন্ত্রীর দরবারে অর্পিতা সাহা। শিলিগুড়িতে সরাসরি শঙ্করের দ্বারস্থ অর্পিতা সাহা। সমাধান কি মিলল, কি বললেন, কি আশ্বস্ত করলেন তিনি, অর্থাৎ মন্ত্রী শঙ্কর ঘোষ কি আশ্বস্ত করলেন জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, পর্যটন মন্ত্রীর কাছে একাধিক অভিযোগ প্রতিনিয়ত আসছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি কিন্তু বারবার যে গোটা বিষয়গুলি তিনি তদন্ত করবেন এবং সব তদন্তের ভিত্তিতে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, কারণ সরাসরি শঙ্করে আজ পর্যন্ত প্রায় বেশ কিছু অভিযোগ তিনি লিপিবদ্ধ করেছেন এবং যেই অভিযোগগুলো তার কাছে আসছে সেই অভিযোগের ভিত্তি কতটা রয়েছে তা নিয়ে তিনি কিন্তু নিজস্বভাবে তদন্ত করছেন এবং যে গুরুত্বপূর্ণ পদগুলোর বিষয় অভিযোগ আসছে, যেহেতু অর্পিতা সাহা তিনি একজন পর্যটন দপ্তরের কর্মী, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে, যার বিরুদ্ধে অভিযোগ, সেই সুস্পষ্ট বিষয়ে তিনি কিন্তু গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ করে আছেন। আগামী দিনে পর্যটন মন্ত্রী এও কথা আসছেন, যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাতে কিন্তু দোষী সাব্যস্ত করে আবেদন সংক্রান্ত সেগুলোকে আবেদন করানো, যেগুলো পুলিশ ইনঅ্যাকশন, পুলিশ সক্রিয়তা দেখায়নি, সেখানে থানা তার সক্রিয়তা দেখিয়েছে। দুটো যেগুলো আপনারা খবর করেছিলেন, একজন মহিলা এফআইআর নিচ্ছিল না, সেই এফআইআর নেওয়া হয়েছে। একজন জওয়ানের সাথে করা, তার সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছিল, এসপি নিজে এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ফলে যে যে সমস্যাগুলো আমরা করতে পারি সেগুলো করে দিচ্ছি। আমাদের মূল প্রচেষ্টা হচ্ছে মানুষ দাঁড়ে দাঁড়ে যাতে না ঘুরে। লেকটাউনের দিকে নজর রাখি। লেকটাউনে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। 3 দিন আগেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। গতকাল রাতে সেখানে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। তারপরে গ্রেফতার অভিযুক্ত। কোথা থেকে গ্রেফতার, কিভাবে গ্রেফতার জানবো, তবে তার আগে আরো একবার আপনাদের সামনে ঘটনাটা বলবো। লেকটাউনে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। 3 দিন আগে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গতকাল লেকটাউন থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার তারপরই অভিযুক্ত। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, গৃহ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ লেকটাউনে। 3 দিন আগেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে, গতকাল রাতে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। কোথা থেকে গ্রেফতার করা হলো অভিযুক্ত গৃহ শিক্ষককে জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তো দ্বাদশ শ্রেণীর ছাত্রী, তাকে মূলত ধর্ষণের অভিযোগে যে গৃহ শিক্ষক তাকে গ্রেপ্তার করা হয়েছে। 3 দিন আগে অভিযোগ যখন বাড়িতে পড়াচ্ছিল, সেই সময় বাড়িতে যখন গৃহস্থে কেউ ছিল না, সেই সময় তাকে তরল মাদক খাইয়ে তাকে ধর্ষণ করা হয় বলে এমনটা অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে ওই ছাত্রী গোটা বিষয়টি পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে গতকাল লেকটাউন থানায় যে রাতের বেলা অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই গৃহ শিক্ষকের অভিযোগ, যে বিরুদ্ধে যে অভিযোগ, দীর্ঘ 4 মাসের বেশি তার সঙ্গে তার পড়াশোনা করতো এবং এই গৃহ শিক্ষক বাড়িতেই পড়াতো, কিন্তু বাড়িতে যখন ছিলেন না সেই সুযোগে তরল মাদক জাতীয় কিছু মিশিয়ে তাকে খাওয়ানো হয়। এই ছাত্রীকে খাওয়ানোর পরবর্তী ক্ষেত্রে কিন্তু ধর্ষণ করা হয়। এরপরে গোটা বিষয় পরিবারকে জানালেই পরিবারের পক্ষ থেকে লেকটাউন থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের পরবর্তী ক্ষেত্রে লেকটাউন এলাকা থেকে গৃহ শিক্ষক অনিমেষ নাগ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজকে বিধাননগর আদালতে ইতিমধ্যে পেশ করা হয়েছে। বেশ অনুপ। নারী নিরাপত্তায়
বেহালায় জিরো টলারেন্স। বেহালার দিকে নজর রাখি। বেহালায় একটা খবর দিই আপনাদের। বেহালায় মর্নিং ওয়াকে বেরিয়ে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। থানায় অভিযোগ জানানোর পরই গ্রেফতার আসাদুল শেখ, অর্থাৎ অভিযুক্ত আসাদুলকে গ্রেফতার করলো পুলিশ। বেহালায় মর্নিং ওয়াকে এক মহিলা, তাকে শ্লীলতাহানির অভিযোগ, সেই মহিলা থানায় অভিযোগ জানানোর পরই গ্রেফতার। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে, পুরো বিষয়টা জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, অভিযোগকারিনী আছে সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন বা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বেহালা থানা এলাকার জয়শ্রী পদ্মপুর এলাকার ওই মহিলা বাসিন্দা। তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় হঠাৎই আসাদুল শেখ নামে যাকে গ্রেপ্তার করেছে, যিনি অভিযুক্ত, সেই মহিলাকে পেছন থেকে এসে মুখ চেপে জড়িয়ে ধরে এবং তার সঙ্গে অভব্য আচরণ করে এবং তার সঙ্গে অশালীন আচরণ করে, এমনটাই কিন্তু অভিযোগ। এরপরেই যখন ওই মহিলা ওই অভিযুক্তকে জোর করে ছাড়িয়ে দেন, সেই অভিযুক্ত কিন্তু পালানোর চেষ্টা করে এবং ওই মহিলা যেহেতু সেই সময় একদম ভোরের আলো ফুটছে, তিনি চিৎকার চেঁচামেচি করলে এলাকার কিছু লোকজন সেখানে তারা আসেন এবং ওই যুবককে তারা ধরে ফেলেন এবং বেহালা থানায় বিষয়টি জানানো হয় এবং মহিলার তরফে লিখিতভাবে অভিযোগ জানানো হয়। লিখিতভাবে অভিযোগ জানানোর পরেই আসাদুল শেখ নামে ওই যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃত কাজকে আলিপুর আদালতেও পেশ করা হয়েছে বেহালা থানার তরফে। বেশ।